আসসালামু আলাইকুম। ইনোভেশনের শিক্ষা পরিবার থেকে সকলকে রমজানুল মোবারক। আজকে আমরা ফাইনাল মডেল টেস্ট সমাধান 5 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা দেখি প্রথমে আমাদেরকে প্রশ্নগুলো যে দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোর আগে কি প্রশ্নগুলো রয়েছে আমরা সেগুলো আগে দেখব। যদি আমরা একটু খেয়াল করি, আমাদের 1 নম্বর যে প্রশ্নটা বাংলা থেকে নেওয়া হয়েছে, বাংলা সন্ধি বিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে। অহর্নিশ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে আমরা একটু খেয়াল করব যে অহর্নিশ, অহর্নিশের উপরে আমরা দেখতেছি যে একটা রেপ রয়েছে, সেটা আমরা এর আগে একবার পড়ে এসেছি। যদি রেপ থাকে তার পরিবর্তে আমরা জানি যে বিসর্গ হয়, মানে এর পরিবর্তিতে বিসর্গ হবে। মানে যদি কোনো শব্দের উপরে যদি রেপ থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে, আমাদের সর্বপ্রথম হবে কি, রেপের পরিবর্তে আমরা বিসর্গ ব্যবহার করব। এখন তাহলে যদি আমরা একটু খেয়াল করি অপশনগুলোতে এই দুটাতেও বিসর্গ নাই, তার মানে এই দুটো অপশন আমরা বাদ দিতে পারি। পরবর্তীতে আমরা দেখি যে এখানে দুইটা অপশনে বিসর্গ রয়েছে, একটা হচ্ছে কতে, একটা হচ্ছে ঘতে। এখানে অহর্নিশ যদি হতো অহর্নিশা, তখন কিন্তু এই নিশি, যে অহর্নিশি, তখন এই অহর্নিশি ব্যবহার হতো, কারণ অহ এই রেপের পরিবর্তে হচ্ছে বিসর্গ, তারপরে নিশি যেমন ছিল তেমনই থাকবে। কিন্তু এখানে আমরা দেখি যে অহর্নিশ, তার মানে এই যে অহ বিসর্গ যোগ নিশ, এটার সাথে এটা একদম মিল রয়েছে। আর এটা হচ্ছে অহ বিসর্গ যোগ নিশি, তার মানে এটাও আমাদের হবে না। তার মানে সঠিক উত্তরটি হবে আমাদের ক নাম্বারটা, অহর্নিশ, অহ বিসর্গ যোগ নিশ। এখন আমরা যদি খেয়াল করি যে আমাদের 2 নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলছে, আমরা একটু যদি খেয়াল করি 2 নম্বর প্রশ্ন বলছে ডাক্তার শব্দটি কোন ভাষার? বাংলা, ইংরেজি এবং পর্তুগিজ এবং ফার্সি শব্দ। আমরা যদি একটু খেয়াল করি, আমরা যখন ডাক্তার লিখি, আমরা ডাক্তার লিখতে ঠিক এভাবে লিখি, DOCTOR। মূলত আমরা ডাক্তার কিন্তু এভাবে লিখি। এখন আমরা অনেকে মনে করি যে ডাক্তার শব্দটি হয়তো বাংলা, কিন্তু ডাক্তার শব্দটি হচ্ছে, আমরা জানি যে ইংরেজি শব্দ। ডাক্তার শব্দটি হবে ইংরেজি। ডাক্তার শব্দটি কোন ভাষার শব্দ? আমরা এই ইংরেজি ভাষাটাকে আমরা বাংলা ভাষায় ব্যবহার করি সকলে। এখন পরবর্তী প্রশ্ন, তাও বাংলার সমার্থক শব্দ থেকে। আমরা জানি যে সমার্থক শব্দ থেকে একটা প্রশ্ন হয়, নিচের কোনটি সাপ শব্দের সমার্থক নয়? আমাদেরকে বলছে সাপ শব্দ সমার্থক নয় কোনটি। যখন যদি বলতো যে সাপ শব্দের সমার্থক কোনটি, তখন হতো প্রশ্ন একরকম। আর এখন যখন বলছে যে সাপ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি, তখন এখন প্রশ্ন হবে অন্যরকম। এখানে অহি, ভুজঙ্গ, উরগ এবং ফণি। আমরা যদি একটু খেয়াল করি, এই যে সাপ, এই সাপ শব্দের সমার্থক শব্দ অহি, সাপ শব্দের সমার্থক শব্দ ভুজঙ্গ এবং সাপ শব্দের সমার্থক শব্দ উড়ক। আমরা জানি যে ফণিটা সাপ শব্দের সমার্থক শব্দ নয়, তাহলে নিচের কোনটি সাপ শব্দের সমার্থক শব্দ নয়? হবে ফণি। এখন আমরা একটু খেয়াল করি, যদি আমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে যদি আমরা প্রশ্নগুলো একটু সলভ করি, এই 100 প্রশ্ন নেওয়া হয়েছে আজকে, যে 100 প্রশ্ন, এই 100 যে 100টা প্রশ্ন নেওয়া হয়েছে, এই 100 প্রশ্নের ভিতরে যদি আমরা সবগুলো প্রশ্ন যদি মনোযোগ সহকারে করতে পারি, তাহলে হয়তো এখান থেকে আমাদের 10-15 প্রশ্ন থাকতে পারে পরীক্ষায়। এখন দেখি এক কথা প্রকাশ, যা কষ্টে লাভ করা যায়, এক কথা কি হবে? দুর্লভ, দুঃসাধ্য এবং দুর্গমন, দুষ্প্রাপ্য। যা কষ্টে লাভ করা হয় সেটা আমরা জানি যে এক কথা প্রকাশ করলে হয় দুর্লভ। দুর্লভ হচ্ছে যা কষ্টে লাভ করা যায়, এক কথা কি হবে? হবে দুর্লভ। আমরা জানি যে এক কথা প্রকাশ করা খুব সহজ হয়, একটু আমরা এত বড় একটা প্রশ্ন থেকে ছোট্ট একটু পড়া মনে রাখলেই আমাদের হয়ে যায়। এক কথা প্রশ্ন আমরা জানি যে পরীক্ষায় আসে। পরবর্তী প্রশ্ন, এক চোখা। এক চোখা বলতে বাগধারাটির অর্থ কি? এক চোখা মূলত আমাদের চোখ, যে দুইটা চোখ রয়েছে সেই দুইটা চোখ না। এক চোখা হবে কি, যে পক্ষপাতিষ্ঠ, মানে এক পক্ষে যাওয়া। মানে যে কোনো আমরা দেখে থাকবো যে বিচার হয় বা যে কোনো একটা সালিশ মজমা যাই হোক না কেন, ওখানে আমরা দেখবো যে যিনি বিচারক থাকেন তিনি কি করেন, একদম সঠিকটা যাচাই না করে যে কোনো একজনের পক্ষ নিয়ে থাকে, সেটাকে বলা হয় পক্ষপাতিষ্ঠ বা এক চোখা। এখন এখানে বলছে এক চোখা বাগধারাটির অর্থ কি? এক চোখে দেখা। আমরা আগেই বলে নিলাম যে এক চোখা হচ্ছে কিন্তু আমাদের এই দুই চোখ, যে এই চোখ না। তার মানে এক চোখা হচ্ছে পক্ষপাতুষ্ট। এক চোখা হবে পক্ষপাতুষ্ট। এখানে আছে অন্ধ, অল্প দৃষ্টি সম্পন্ন। এক চোখা কিন্তু আমাকে বোঝাচ্ছে যে এক পক্ষে আমারকে যাওয়া, তার মানে পক্ষপাতুষ্ট হবে এক কথা বাগধারাটির
এক চোখা বাগধারা হবে পক্ষপাদুষ্ট। পরবর্তীতে বলছে আমাদেরকে পরস্পর কোন সমাস, দ্বন্দ্ব সমাস, নিত্য সমাস, অব্যয়ভাব সমাস এবং বহুব্রীহি সমাস। আমরা একটু খেয়াল করি দ্বন্দ্ব। দ্বন্দ্ব আমরা যদি খেয়াল করি মা বাবা, মা বাবা, তারপরে রয়েছে ভাই বোন, ভাই এবং বোন, এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস। এগুলো হচ্ছে মূলত দ্বন্দ্ব সমাস। কারণ পূর্বপদ এবং পরপদ মানে দুইটা যে পদ থাকে, দুইটা পদ হবে ভিন্ন মানে আলাদা। যখন দুইটা পদ আলাদা থাকবে তখন হবে দ্বন্দ্ব সমাস। মানে এখানে যদি আমরা একটু খেয়াল করি, মা একজন, বাবা আরেকজন, মানে এখানে পরপদ একজন এবং পূর্বপদ পরপদ দুইটাই আলাদা। আবার এখানে ভাই একজন, বোন একজন, তার মানে দুইটাই আলাদা, তখন হবে দ্বন্দ্ব সমাস। এখানে বলছে পরস্পর কোন সমাস, পরস্পর হবে নিত্য সমাস, পরস্পর হবে নিত্য সমাস। এখন 7 নম্বর প্রশ্ন বলছে কাব্যসুধা এর ব্যাস বাক্য কোনটি হবে? কাব্যসুধা, কাব্যের রূপ সুধা, মানে কাব্য থেকে যেই রূপটা হয় সেটাকে বলা হয় সুধা, কাব্যরূপ সুধা। কাব্যসুধা এর ব্যাস বাক্য কোনটি হবে? বলা রয়েছে ক নম্বরে কাব্য ও সুধা এবং কাব্যরূপ সুধা, সুধা সম কাব্য, কাব্য যে সুধা। কাব্য সুধা হচ্ছে কাব্যর রূপ সুধা, মানে কাব্য থেকে যে সুধাটা হয় তাকে বলা হয় কাব্যরূপ সুধা। পরবর্তী প্রশ্ন, ক্ষুধা শব্দের বিপরীত শব্দ কোনটি? আমরা যদি ক্ষুধা শব্দটির বিপরীত শব্দ খেয়াল করি, তৃষ্ণা এবং পরিতৃপ্তি এবং ভোজন এবং পিপাসা। এখন আমরা যেটা পান করি সেটাকে আমরা যখন আমাদের পানির পিপাসা লাগে তখন আমরা বলি আমাদেরকে তৃষ্ণা লেগেছে, এবং এখানে বলছে যে তৃষ্ণাত্ম এবং তৃপ্তি, ভোজন, পিপাসা। আমরা জানি যে পিপাসা এটাও পান করা, তৃপ্তি, তৃষ্ণা এটাও মানে যখন তৃষ্ণা পায় তখন আমরা পানি পান করি। আবার রয়েছে ভোজন মানে খাওয়া। এখানে বলছে ক্ষুধা শব্দের বিপরীত শব্দ কোনটি? ক্ষুধা শব্দের বিপরীত শব্দ হবে পরিতৃপ্তি। ক্ষুধা এটাও খাওয়া, এটাও খাওয়া, এটাও খাওয়া, হয়তো একটা পান করা, এই দুটোকে বলা হয় পান করা। পিপাসাকে যখন পিপাসা লাগে তখন আমরা পান করি পানি। আর কোনটাকে আমরা একটু খেয়াল করি যে কোনটাকে বলা হয় পান করা আর কোনটাকে বলা হয় খাওয়া। মূলত খাওয়া হচ্ছে যেটা আমরা চিবিয়ে খাই, দাঁত দিয়ে চিবিয়ে খাই, সেটাকে বলা হয় খাওয়া। আর যেটা আমরা না চিবিয়ে খেতে পারি, মানে একদম যদি খেয়াল করি আমরা যে তরল পদার্থগুলো আমরা খেয়ে থাকি, হতে পারে পানি বা পানি রিলেটিভ যতগুলো তরল পদার্থ রয়েছে সবগুলোই কিন্তু আমরা পান করি, তাকে বলা হয় পান করা। সেটা কিন্তু আমরা খাওয়া বলতে পারবো না, কারণ যেটা দাঁত দিয়ে চিবিয়ে খাই সেটাকে বলা হয় আমাদের খাওয়া। তাহলে ক্ষুধা শব্দের বিপরীত শব্দ কোনটি? পরিতৃপ্তি। কোন বানানটি শুদ্ধ? এখানে বলছে দুর্নীতি দেওয়া রয়েছে। আমরা যদি একটু খেয়াল করি যে দুর্নীতি লিখতে কখনো মূর্ধন্য ব্যবহার করা হয় না, কখনো মূর্ধন্য দুর্নীতিতে ব্যবহার করা হয় না, এবং দুর্নীতি লিখতে সবার আগে হবে দীর্ঘিকার, পরেরটা হবে রস্যিকার। তার মানে আমরা যদি একটু খেয়াল করি, আবার দুর্নীতি লিখতে দরস্যিকার দু, এটা হবে দীর্ঘকার হবে না। তার যদি আমরা একটু খেয়াল করি দুর্নীতি, এখানে কিন্তু মূর্ধন্য রয়েছে, তার মানে এটা হবে না। আবার এখানে দুর্নীতি লিখতে দরস্যিকার দীর্ঘকার দেওয়া রয়েছে, তার মানে এটাও হচ্ছে না। তারপরে দুর্নীতি লিখতে এখানে দুইটাই কিন্তু রস্যিকার দিয়ে দিয়েছে, তার মানে এটাও হচ্ছে না। তার মানে আমাদের যে কথা সেটার সাথে মিল রয়েছে খ নাম্বার প্রশ্নের উত্তরের সাথে, যে দুর্নীতি। দুর্নীতি মনে রাখবো, একটু ভালো করে খেয়াল করলে এই প্রশ্নগুলো কিন্তু একটু ভালো করে খেয়াল করলে কিন্তু আমাদের মনে থাকবে। আর এগুলো একদম মুখস্থ করা লাগে না, ভালো করে একটু খেয়াল করলে আমাদের এগুলো হয়ে যাবে। সঠিক উত্তর হবে দুর্নীতি। দুর্নীতি একটু ভালো করে খেয়াল করলেই আমাদের হয়ে যাবে। গোড়ায় গলদ বাগধারাটির অর্থ হচ্ছে কি? আমরা জানি যে গোড়ায় গলদ মূলত বোঝায় যে শুরুতে যেটা ভুল করা হয় তাকে বলা হয় গোড়ায় গলদ। আমরা যদি গোড়ায় গলদ, অনেকে ঘোড়ার মতো বলদ মনে করে অনেকে, যে ঘোড়া তো কিছু বলতে পারে না, অনেক কিছু সে বহন করে কিন্তু সে বলতে পারে না, মানে ঘোড়ার মতো বলদ, কিন্তু আমরা কিন্তু সেটা ধরে নিতে পারবো না, কারণ এখানে বলছে ঘোড়ায় গলদ বাগধারাটির অর্থ কি? ঘোড়ায় গলদ এখানে রয়েছে ঘোড়ার কাটা, গাছের গোড়া, একটা সামান্য ভুল। এখানে কিন্তু হবে ঘোড়ায় গলদ অর্থ হবে শুরুতেই ভুল, ঘোড়ায় গলদ শুরুতেই ভুল। এখন আমাদেরকে বলছে আকাশ কুসুম বলতে কি বোঝায়? আকাশ ফুল, অসম্ভব কল্পনা। আকাশ কুসুম হচ্ছে সেই জিনিসটা যেটা আমি এখানে বসে আকাশে যাওয়ার যেই পরিকল্পনা সেটা করতেছি। এখন ইচ্ছা করলে তো আমি আকাশ ধরতে পারবো না, যেমন এখানে বসে আমি যদি মনে করি যে আমি আকাশটা একবার একটু ছুঁয়ে দেখবো, কিন্তু কখনো আমার পক্ষে সম্ভব হবে না। এটাই হচ্ছে আকাশ কুসুম, মানে অসম্ভব কল্পনা, যে কল্পনা মানে সীমার বাহিরে, মানে আমার পক্ষে করা সম্ভব না, সেটাকে বলা হয় আকাশ কুসুম।
আকাশ কুসুম বলতে কি বোঝায়? আকাশ কুসুম বলতে অসম্ভব কল্পনা বোঝায়। আকাশ কুসুম বলতে কি বোঝায়? অসম্ভব কল্পনাকে বোঝায়। সর্বাঙ্গনে ব্যথা ওষুধ দেব কোথায়? এখানে সর্বাঙ্গনে কোন কারকে কোন বিভক্তি? বারবারই বলে যাচ্ছি যে যখন আমরা কারক বিভক্তি আমরা যখন কারক বিভক্তি যখন আমরা একটু করতে যাব তখন একটু খেয়াল করব আমরা কখন সপ্তমী এবং কখন শূন্য বিভক্তিটা ব্যবহার করব। শূন্য বিভক্তিটা আমরা ব্যবহার করব যখন এই যে সর্বাঙ্গে মানে বলছে যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়? এখানে সর্বাঙ্গ কোন কারকে কোন বিভক্তি? এখানে আমার শব্দের ভিতরে আমার প্রয়োজন এখানে কে? সর্বাঙ্গে। তার মানে এইটুকু আমার প্রয়োজন, আর এগুলো আমার প্রয়োজন নাই। এখানে যদি খেয়াল করি সর্বাঙ্গে যদি সাথে শেষেরটার সাথে যদি একার এবং শেষেরটার সাথে যদি অন্ত্যস্ত থাকে, এই দুইটা জিনিস যদি থাকে তাহলে আমরা মনে করবো এটা সপ্তমী বিভক্তি। এটা মনে করবো আমরা সপ্তমী বিভক্তি। আর যখন একার এবং অন্ত্যস্ত থাকবে না তখন হতে পারে শূন্য বিভক্তি বা হতে পারে ষষ্ঠীয় বিভক্তি। এখন আমরা একটু খেয়াল করি সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়? এখানে সর্বাঙ্গে ব্যথা বলতে বোঝায় আমার সমস্ত শরীরে ব্যথা। আমি ওষুধ যদি লাগাই আমার শরীরে তার মানে আমার শরীরের উপরে ওষুধটা যোগ করা হলো। আমরা যদি আরেকটু জিনিস খেয়াল করি সেটা হচ্ছে আমরা মনে রাখবো যে যখন কোনো জিনিস যোগ করা হয় প্লাস করা হয় তখন সেটাকে আমরা অধিকরণ কারক হিসাবে ধরে নেব। অধিকরণ কারক হিসাবে ধরে নিব। আর যখন কোনো কিছু মাইনাস হবে তখন সেটাকে আমরা উপাদান কারক হিসাবে ধরে নিব। উপাদান কারক আমরা উপাদান কারক হিসাবে ধরে নিব। এখন সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়? এখানে আমার গায়ে সমস্ত শরীরে ব্যথা, এখন আমার শরীরে ওষুধ দিব তার মানে এটা আমি কিছু যোগ করতেছি, তার মানে যেহেতু যোগ করতেছি ওষুধটা আমার গায়ে যোগ হচ্ছে তার মানে এটা হবে অধিকরণের সপ্তমী হবে। পাখি শব্দটির প্রতিশব্দ কোনটি? আমরা জানি যে পাখিকে বলা হয় মূলত খেচর। পাখিকে মূলত খেচর বলা হয়, মানে আকাশে যে ওড়ে তাকে বলা হয় খেচর। আমরা সেটা জানি যে আকাশে যে ওড়ে তাকে বলা হয় খেচর। এখানে বলছে পাখি শব্দের শব্দের প্রতিশব্দ কোনটি? পতক এবং বিহগ এবং খগ। আমরা জানি যে পাখি শব্দের প্রতিশব্দ পতক, বিহগ এবং খগ তিনটেই কিন্তু পাখি শব্দের প্রতিশব্দ। তার মানে উপরের সবগুলি সঠিক। ঠোঁট কাটা বাগধারাটির অর্থ কি? আমরা জানি যে ঠোঁট কাটা অর্থ হচ্ছে স্পষ্টভাষীকে বলা হয় ঠোঁট কাটা। যদি একটু খেয়াল করি যে বাগধারাতে এখানে বলছে যে ঠোঁট কাটা বাগধারাটির অর্থ কি? এখানে রয়েছে বোকা এবং চালাক এবং বদমেজাজি। স্পষ্টভাষী আমরা পেয়ে গেলাম যে স্পষ্টভাষী। ঠোঁট কাটা বাগধারাটির অর্থ হচ্ছে স্পষ্টভাষী। ঠোঁট কাটা বাগধারাটির অর্থ হচ্ছে স্পষ্টভাষী। দখল শব্দের বিপরীত শব্দ কোনটি? আমরা জানি যে পরীক্ষায় বিপরীত শব্দ থেকে একটা প্রশ্ন থাকে। বিপরীত শব্দের দখল শব্দের বিপরীত শব্দ কোনটি? দখলদার এবং দখলকৃত অধিকার। এখানে দখল, যেহেতু আমি দখল অবস্থায় রয়েছি, আর বেদখল হবে কি? আমরা যদি একটু খেয়াল করি যে বিপরীত শব্দগুলো এমনই হয়, উপরে বিপরীত শব্দ হয় নিচে, এবং ডানে বিপরীত হয় বামে, এবং পশ্চিমের বিপরীত হয় পূর্ব। আমরা জানি যে এইরকমই কিন্তু বিপরীত শব্দগুলো হয়। এখন দখল যদি হয় তাহলে দখল অবস্থায় আছে, দখল অবস্থার বিপরীত শব্দের অর্থ হবে বেদখল। এখন আমরা যদি খেয়াল করি তাহলে দখল শব্দের বিপরীত শব্দ হবে বেদখল। এখন আমরা যদি 16 নম্বর প্রশ্ন একটু দেখি যে সেকশন এর বাংলা পরিভাষা কি? সেকশন পরিভাষা থেকে প্রশ্ন হয়, আর যেখান থেকে প্রশ্ন হয় আমরা কিন্তু সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু প্রতিদিন অ্যানালাইসিস করা হয়, যে যেখান থেকে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো কিভাবে আমরা অ্যানালাইসিস করে সবার মাঝে ছড়িয়ে দিতে পারি আমরা সেই চেষ্টাটাই করি এই ইনোভেশন শিক্ষা পরিবার। এখন সেকশন এর বাংলা পরিভাষা কি? অনুমোদন, নিষেধাজ্ঞা, চুক্তি, প্রস্তাব। সেকশন অর্থ হচ্ছে অনুমোদন। সেকশন এর বাংলা পরিভাষা হচ্ছে অনুমোদন। নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থের রচয়িতা আমরা একটু দেখি যে বাংলা সাহিত্য থেকে কিন্তু একটা প্রশ্ন নেওয়া হয়েছে। বাংলা সাহিত্য থেকে প্রশ্নটা হচ্ছে নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন। আমরা জানি যে পল্লীকবি জসিমউদ্দিন কিন্তু সবসময় গ্রামকে নিয়ে পল্লীকবি জসিমউদ্দিন সবসময় কি করতেন? পল্লীকবি জসিমউদ্দিন সবসময় গ্রাম বাংলাকে নিয়ে ভাবতেন। আর গ্রাম বাংলা আমরা একটু খেয়াল করলে দেখবো যে নকশিকাঁথা কিন্তু আমাদের গ্রাম বাংলার মায়েরা কিন্তু খুব তৈরি করে। এই যে নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থের রচয়িতা কে হবে? জসিমউদ্দিন। নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থের রচয়িতা জসিমউদ্দিন। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, এটি কোন ছন্দের উদাহরণ? আমরা জানি যে এখানে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, এটি কোন ছন্দের উদাহরণ?
রয়েছে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্তের এবং মুক্তা ছন্দ। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, এটি কোন কারকের উদাহরণ? এটি হবে স্বরবৃত্ত কারকের উদাহরণ। কোন? বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, এটি কোন ছন্দে লেখা? এটি হচ্ছে স্বরবৃত্ত ছন্দে লেখা। এখানে যদি আমরা একটু খেয়াল করি যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, এটি কোন ছন্দের উদাহরণ? স্বরবৃত্ত ছন্দের উদাহরণ। আমি ভাত খাই, এটি কোন কালের উদাহরণ? আমরা জানি যে কাল থেকে হয় যে বর্তমান কাল, ভবিষ্যৎ কাল এবং অতীত কাল, যেগুলো মানে আমরা পিছনে রেখে এসেছি, আমরা জানি যে এগুলো সবগুলো কিন্তু কাল। এখানে বলছে আমি ভাত খাই, এটি কোন কালের উদাহরণ? আমি প্রতিদিনে কিন্তু 3 বেলা করে খাবার খাই, মানে আমি 3 বেলা প্রতিদিনে ভাত খাই, মানে এটা কি করি আমরা? নিত্য কিন্তু আমাদেরকে বলতে হবে, কারণ নিত্যই কিন্তু আমরা ভাত খাই, প্রতিদিন নিত্যই আমরা 3 বেলা খাবার খাই। তাহলে আমি ভাত খাই এটি কোন কালের উদাহরণ? ঘটমান বর্তমান। যেটা আমি বর্তমানে করতেছি সেটা হচ্ছে ঘটমান বর্তমান এবং পুরাঘাতী বর্তমান। পুরাঘাতী বর্তমান, আবার নিত্যবিত্ত বর্তমান, মানে নিত্যবিত্ত বর্তমান। এখানে বলছে সাধারণ বর্তমান। তাহলে আমি যেহেতু ভাত খাই, আমি ভাত খাই, তার মানে প্রতিদিনই আমি ভাত খাই, এটা হবে প্রথমে রয়েছে কি সাধারণ বর্তমান, তার মানে এটা সাধারণভাবে আমি প্রতিদিন ভাত খাই, সাধারণ বর্তমান। এখানে রয়েছে ব্যর্থ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? বি যোগ অর্থ। ব্যর্থ শব্দের আমরা জানি যে ব্যর্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হবে বি যোগ অর্থ। ব্যর্থ আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো যে ব্যর্থ বি যোগ অর্থ, অর্থ হচ্ছে ব্যর্থ। ব্যর্থ শব্দের সন্ধি বিচ্ছেদ বি যোগ অর্থ হবে ব্যর্থ। এখন আমাদেরকে বলছে একটা স্যানোনিয়াম। এখন আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো যে ইংরেজি থেকে কিন্তু কিছু প্রশ্ন আমাদের হয়। এখানে বলছে স্যানোনিয়াম, হোয়াট ইজ দ্য স্যানোনিয়াম? দ্য ইনোরমাস অর্থ হচ্ছে প্রচন্ড। এই ইনোরমাস অর্থ হচ্ছে কি? প্রচন্ড, প্রচন্ড। এখানে আমরা যদি খেয়াল করি তিনি এবং হগ, এখানে এটা অর্থ হবে বিশাল, হগ অর্থ হবে বিশাল, আমরা সেটা জানি। তাহলে একটু যদি আমরা খেয়াল করি, যেহেতু এখানে রয়েছে প্রচন্ড আর এখানে রয়েছে বিশাল, তার মানে এটার সাথে কিন্তু আমাদের এটাই কিন্তু সঠিক। তার মানে সঠিক উত্তর হবে আমাদের বি, প্রচন্ডের সাথে আমাদের বিশালই হবে আমাদের সঠিক উত্তর। পরবর্তীতে যদি আমরা খেয়াল করি যে হি ইজ অ্যাবসর্বেড ড্যাশ ডিপ ডোজ, এখানে সে গভীর চিন্তায় মগ্ন, সে গভীর চিন্তায়, সে গভীর চিন্তায়। এখন আমরা যদি একটু, সে গভীর চিন্তার ভিতরে রয়েছে, আমরা জানি প্রিপজিশনের বেলায় যদি কিছুর উপরে থাকে তখন কিন্তু অন হয়, আর যখন কিছুর ভিতরে থাকে তখন ইন হয়। এখন যেহেতু সে গভীর চিন্তায় মগ্ন, তার মানে সে গভীর চিন্তার ভিতরে রয়েছে, তখন আমরা ধরে নিতে পারি যে ইন হবে এখানে। এখানে কেন উইথ হবে না? কারণ উইথ অর্থের সাথে আমরা সেটা জানি, এখানে কিন্তু সে গভীর চিন্তার সাথে মগ্ন না, হবে সে গভীর চিন্তায় মগ্ন, তার মানে এখানে হবে ইন। পরবর্তীতে আমাদেরকে কি বলছে যে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? এখানে গ্যারান্টি, আমরা যদি একটু খেয়াল করি যে গ্যারান্টি লিখতে কিভাবে সঠিক উত্তরটি হয়, যে গ্যারান্টি কিভাবে লেখে, আমরা যদি আরেকটু খেয়াল করি তাহলে একটু মনে রাখতে পারি। আমরা আমরা যখন কমিটি লিখি, ও কমিটি, কিন্তু আমরা ঠিক এভাবে লিখি কমিটি। এখানে আমরা যদি একটু খেয়াল করি যে এই কমিটিটা লিখতে হলে COMMITTE কমিটি, আমরা যদি অন্য নিয়মে লিখতে কমিটি, কমিটি আমরা এইভাবে লিখতে পারতাম, কিন্তু এখানে কিন্তু সঠিক উত্তরটা হবে কমিটি, COMMITTE কমিটি। ঠিক সেম ভাবে স্পেলিংটা হবে গ্যারান্টি। একটু যদি খেয়াল করি আমরা কোন গ্যারান্টি নিয়ে আমাদের সাথে মিলে দেখি, এখানে রয়েছে GUARRANTY গ্যারান্টি। আমরা জানি যে গ্যারান্টির বেলায় কখনো ডবল আর আসে না, আসে শুধু ডবল ই আসবে। তাহলে আমরা এখানে একটু দেখি যে ডবল ই এই দুইটাতে রয়েছে কিন্তু এটাতে নাই, তার মানে এই দুটো আমরা অপশন আগে বাদ দিতে পারি। পরবর্তীতে আমরা যদি একটু খেয়াল করি, গ্যারান্টি লিখতে শুধু একসাথে দুইটা ই হবে, একসাথে দুইটা ই হবে, কিন্তু এর ভিতরে কোনো ই হবে না, আমরা মনে রাখবো। তাহলে GUARENTY গ্যারান্টি এখানে লিখতে কিন্তু একটা ই এখানে রয়েছে, এখানে দুইটা ই রয়েছে, তার মানে এটাও আমাদের হচ্ছে না। তার মানে GUARENTY
গ্রান্টি, এটা হবে আমাদের সঠিক উত্তর। মনে রাখবো কিভাবে, যে ভিতরে আমাদের কোনো ই হবে না এবং শেষে দুইটা ই হবে। তার মানে এখানে যদি আমরা একটু খেয়াল করি, আর যেহেতু শেষে দুইটা ই হবে, তার মানে এটা শেষে দুইটা ই নেই, এটা শেষে দুইটা ই নেই, এই দুটোর ভিতরে রয়েছে। আমরা এই দুটো অপশনকে চয়েস করে নিলাম। এখান থেকে আমরা দেখতেছি যে ভিতরে একটা ই রয়েছে, তার মানে এটার ভিতরে যেহেতু ই রয়েছে এটাও কাটা, তার মানে সঠিক উত্তর হবে আমাদের ভি, গ্রান্টি, এটা হবে আমাদের সঠিক উত্তর। আমরা ইংরেজি যখন একটু পড়বো, আমরা যদি একটু ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করি, তাহলে কিন্তু আমরা ইংরেজি কিন্তু এত কঠিন কিছু না। আমরা যদি একটু খেয়াল করি যে ট্রান্সপারেন্ট অর্থ হচ্ছে স্বচ্ছ, এখানে আমরা একটু মনে করি যে লিখে রাখছি, ট্রান্সপারেন্ট ইজ অ্যান্টোনিয়াম অফ দ্য এখানে বিপরীত শব্দ বলছে আমাদেরকে, অ্যান্টোনিয়াম হচ্ছে বিপরীত শব্দ, ট্রান্সপারেন্ট অর্থ হচ্ছে স্বচ্ছ। এখানে অস্বচ্ছ যদি আমরা খেয়াল করি, আমরা অপিক অর্থ অস্বচ্ছ আমরা জানি, এটা অর্থ হচ্ছে অস্বচ্ছ, অস্বচ্ছ, অস্বচ্ছ। তাহলে আমাদের সি নাম্বারের অপশনটাই সঠিক, যেহেতু যেহেতু এখানে বলছে যে স্বচ্ছ, তার মানে স্বচ্ছের বিপরীত শব্দ হবে অস্বচ্ছ। এখানে টু কল এ স্পেড, কোদালকে কোদাল বলে, কোদালকে কোদাল বলে হচ্ছে সৎ। এখানে টু বি অনেস্ট, টু বি ইনডিরেক্ট, টু বি অ্যাবোস, টু বি পলিট। এখন এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার, টু বি অনেস্ট, কোদালকে কোদাল বলাই হবে টু বি অনেস্ট। সেন্স দ্য ভয়েস, আমরা জানি যে ভয়েস প্রশ্নটা একটু যদি ভালো করে খেয়াল করি, তাহলে ভয়েস কিন্তু এমন বেশি যে আহামরি কঠিন তা না, কারণ ভয়েসের ভিতরে যে প্রশ্নটা দেওয়া থাকে, প্রশ্নের ভিতরে কিন্তু উত্তর দেওয়া থাকে, আমরা জানি। সামান্য কিছু আমরা একটু যোগ করলে আমাদের হয়ে যায়। এখানে বলছে শি হেল্প দ্য পুর, সে দরিদ্রদেরকে কি করে, সাহায্য করে, সে দরিদ্রদেরকে কি করে, সাহায্য করে। এখন আমরা যদি একটু খেয়াল করি, সে যদি এভাবে না লিখি, অন্যভাবে যদি লিখি, সে গরিবদেরকে সাহায্য করে, এভাবে লিখতে পারি, সে গরিবদের, গরিব, একটু ভালো করে যদি খেয়াল করি, সে গরিবদেরকে সাহায্য করে, এটা যদি এভাবে লিখি। এখন আমরা এটাকে এভাবে লিখতে হবে যে তার ধারা, তার ধারা, তার ধারা গরিবদের সাহায্য করা হয়, সাহায্য করা হয়, মানে সে গরিবদেরকে সাহায্য করে, কিন্তু আমরা লিখতে হবে যে তার দ্বারা গরিবদেরকে কি করা হয়, সাহায্য করা হয়। এখানে যদি একটু খেয়াল করি, দি পুর ইজ হেল্পেড বাই হার, এখানে ভয়েস সেন্সের বেলায় আমরা একটু মনে রাখবো যে একদম শেষে যে অবজেক্টটা থাকবে, বাকি অংশটুকু থাকবে, সেটুকুকে আমরা আগে সাবজেক্টে নিয়ে আসতে হবে। তার মানে দি পুর, আমরা দেখি যে সবগুলোতে কিন্তু দি পুর রয়েছে, তারপরে শেষে যেটা থাকবে সেটা একটু পরিবর্তন হবে, আমরা জানি যে সেটা পরিবর্তন হবে। এখন এই শির পরিবর্তে আমরা জানি যে হার বসে, তার মানে হার আছে কয়টার সাথে, চারটার সাথে কিন্তু হার রয়েছে। এখানে দি পুর ইজ, এখানে একটু আমরা ভার্বের মডেল অক্সিলারি ভার্বের বেলায় একটু খেয়াল করতে হবে। তার ধারা গরিবদেরকে সাহায্য করা হয়, তার ধারা গরিবদেরকে সাহায্য করা হয়, তার মানে দি পুর আর হেল্পেড বাই হার, তার ধারা গরিবদেরকে সাহায্য করা হয়, সে গরিবদেরকে সাহায্য করে, আর তার ধারা, তার ধারা গরিবদেরকে সাহায্য করা হয়। সঠিক উত্তরটি বি নম্বরের উত্তর সঠিক, কারণ দি পুর আর হেল্পেড বাই হার, তার দ্বারা গরিবদেরকে সাহায্য করা হয়। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার, হবে গ্যান্ডারের, ফেমিনিন জেন্ডার করতে হবে আমাদের গ্যান্ডারের। গ্যান্ডারের ফেমিনিন জেন্ডার কে, আমরা দেখি যে জেন্ডারের ফেমিনিন জেন্ডার হচ্ছে গোস, মানে হর্স শো, মানে হর্স শো, তার মানে গোজ, গোজটি হবে আমাদের সঠিক উত্তর। কারণ একটু যদি খেয়াল করি, জেন্ডার অফ গেন্ডার, মানে জেন্ডার পর গেন্ডারের পরিবর্তন হবে গোজ, গেন্ডারের পরিবর্তন হবে গোজ, আমরা সেটা জানি। এখানে এফেমেরাল মিন্স, এখানে যদি আমরা একটু খেয়াল করি যে এই এফেমেরাল অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ীর যদি এই ক্ষণস্থায়ী শর্ট লিভড, এই শর্ট লিভড অর্থ হচ্ছে যে
অল্প স্থায়ী, অল্প স্থায়ী, অল্প অল্প স্থায়ী। এখানে রয়েছে এটা এফেমেরাল অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী, আর শর্ট লিভ অর্থ হচ্ছে অল্প স্থায়ী, মানে ক্ষণস্থায়ীর পরিবর্তে হবে অল্প স্থায়ী। তার মানে সঠিক উত্তর হচ্ছে আমাদের সি। তারপরে আমাদেরকে বলছে ইচ অফ দ্য বয় ড্যাশ এ প্রাইজ, সকল বালকদের জন্য একটা করে পুরস্কার রয়েছে, সকল বালকদের জন্য একটি করে পুরস্কার, সকল বালকদের জন্য, সকল বালকদের জন্য, সকল বালকদের জন্য, সকল বালকদের জন্য একটি করে পুরস্কার রয়েছে, একটি করে পুরস্কার রয়েছে। এখন যেহেতু সকল বালকদের জন্য একটি করে পুরস্কার রয়েছে, তখন আমরা এই যে আমাদের ঢেস মানে একটা শূন্যস্থান দেওয়া রয়েছে, সেখানে আমাদের হবে এই যখন আমরা হ্যাজ বসিয়ে দিব যে ইচ অফ দ্য বয় হ্যাজ এ প্রাইজ, তখন আমাদের এই কিন্তু যে বাংলা অর্থটা সেটা কিন্তু আমাদের প্রাধান্য পাবে, মানে সকল বালকদের জন্য একটি করে পুরস্কার রয়েছে, মানে সকল বালকেরা একটি করে পুরস্কার পাবে। এখন পুট আপ উইথ, এই পুট আপ অর্থ হচ্ছে সাহায্য করা, আমরা জানি বুঝি পুট আপ অর্থ হচ্ছে সাহায্য করা, পুট আপ, পুট আপ উইথ অর্থ হচ্ছে সাহায্য করা। এখানে টু ইন্ডুরি, টু আর এই টু ইন্ডুরি অর্থ হচ্ছে সাহায্য করা, টু ইন্ডুরি আর এই পুট আপের সাথে কিন্তু সাদৃশ্যপূর্ণ রয়েছে, যেহেতু পুট আপ আমরা জানি যে পুট আপ অর্থ সাহায্য করা আর টু ইন্ডুরি অর্থ সাহায্য করা। এখন আমরা ফ্যানোমন এটা থেকে ফ্যানোমোনিয়া কিভাবে হয় সেটা আমরা দেখব, যে সিঙ্গুলারে দেওয়া রয়েছে ফ্যানোমোনিয়া, এখান থেকে আমরা প্লুরালে নিয়ে যাব। আমরা যখন প্লুরালে নিয়ে যাব আমরা দেখব যে ফ্যানোমোনিয়া হচ্ছে পিএইচ, একটু খেয়াল করি এখানে পিএইচই এনওএমইএনওএন, এখানে দেওয়া রয়েছে যে ফ্যানোমোনন, আর আমরা কিন্তু সঠিক উত্তরটা কিন্তু আমাদেরকে বের করতে হবে ফ্যানোমোনিয়া, PHENOMENA, ফ্যানোমোনিয়া। আমরা কিন্তু এগুলো যদি ভালো করে একটু খেয়াল করি, আমরা যে এই প্রশ্নগুলো যদি আমরা ভালো করে খেয়াল করি, তাহলে কিন্তু আমরা খুব সহজে কিন্তু মনে রাখতে পারবো। পরবর্তীতে আমাদেরকে কি বলছে আমরা যদি একটু দেখি, যে দি অ্যাডজেটিভ ফর্ম অফ গোলুরি, গোলুরির অ্যাডজেটিভ হচ্ছে গোলুরিয়াস, গোলুরির অ্যাডজেটিভ ফর্ম হচ্ছে গোলুরিয়াস। তারপরে আমাদেরকে এখান থেকে সঠিক যে সেন্টেন্স সেটা বের করতে হবে, যে হি এনজয় রিডিং বুকস, এখানে যদি একটু খেয়াল করি, সে বই পড়তে ভালোবাসে, সে বই পড়তে ভালোবাসে, তাহলে হি এনজয়, তিনটাই কিন্তু একই রকম রয়েছে, কিন্তু টু হবে না, যেহেতু সে বই পড়তে ভালোবাসে। হি এনজয় রিডিং বুক, বি নাম্বার যদি আমরা যদি প্রশ্নটা খেয়াল করি, যে হি এনজয় রিডিং বুক, তার মানে এটার অর্থে দাঁড়াচ্ছে আমাদের সেই বই পড়তে ভালোবাসে, তাহলে আমরা একদম চোখ বন্ধ করে কিন্তু খ নাম্বার প্রশ্নটাই কিন্তু সঠিক হিসাবে নিতে পারি, কারণ হি এনজয় রিডিং বুক, সে বই পড়তে ভালোবাসে। পরবর্তী প্রশ্ন, দি ট্রেন রান টাইম, ট্রেন সময় মতোই চলে, ট্রেন সময়ের উপরে চলে, ট্রেন সময়ের উপর চলে, মানে ট্রেন সময় মতোই চলে। এখন ইন, অন, অ্যাট, ফর, এখানে প্রিপজিশন যখন আমরা এখানে একটু খেয়াল করি, যে ট্রেন সময়ের উপরে যখন হয় তখন কি হয় আমরা জানি অন হয়, যখনই উপরে বলবে তখন আমরা জানি যে অন হয়, যেহেতু ট্রেন সময়ের উপরে চলে, তাহলে অপশনে অন রয়েছে যেটা, সেটাই হবে আমাদের সঠিক উত্তর, ট্রেন সময়ের উপর চলে, ট্রেন সময়ের উপরে চলে। আমরা এই প্রশ্নগুলো কিন্তু একটু ভালো করে যদি খেয়াল করি, তাহলে কিন্তু আমরা কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু সহজে মনে রাখতে পারবো। এখানে এ পারসন হু ইজ এ টলকেটিভ ইজ কল্ড এ, এখানে রয়েছে আমাদের দেখবো যে আমরা এটা এ পারসন হু ইজ টলকেটিভ ইজ কল্ড, এটা সঠিক উত্তর হবে ভার্বস, BERBOSE,
এটা ভালো করে একটু মনে রাখলেই হবে। আমাদের খালি একটু খেয়াল রেখে খালি একটু পড়লে আমাদের এগুলো কিন্তু মনে রাখা আমাদের কাছে কিন্তু খুব সহজ হয়ে যাবে। এখানে বলছে টু নিপ ইন দ্য বুট, এখানে টু নিপ ইন দ্য বুট, এখানে যদি একটু খেয়াল করি টু নিপ ইন দ্য বুট, মুকুলে মুকুলে চুমুক দেওয়া মানে, মুকুলে চুমুক দেওয়া মানে টু ডিস্টোরি অ্যাট ভেরি বিগেইন, টু লেট ইট গ্রো এবং টু পিক এ ফলোয়ার। এখানে যদি একটু খেয়াল করি যে মুকুলে চুমুক দেওয়া মানে, মুকুলে চুমুক দেওয়া মানেই হচ্ছে একেবারে শুরুতেই ধ্বংস করা, একেবারে শুরুতেই, একেবারে শুরুতেই ধ্বংস করা। আমরা অর্থটা যখন একটু খেয়াল করব যে আমরা অর্থটা দেখব যে এখানে মুকুলে চুমুক দেওয়া মানে শুরুতেই ধ্বংস করা। এখন একেবারে শুরুতেই ধ্বংস করা এটা হচ্ছে টু ডিস্ট্রয় অ্যাট দ্য ভেরি বিগিনিং, তার মানে সঠিক উত্তর হবে ক, মানে এ। দি প্যাসিভ ফর্ম, আমরা জানি যে হি রোট এ লেটার, আমরা জানি যখন ভয়েস চেঞ্জ আমরা করতে যাব, ভয়েস চেঞ্জ যখন আমরা করতে যাব তখন আমরা দেখি যে ভয়েস চেঞ্জের বেলায় একটু খেয়াল করবো যে আমরা পরের যেই শব্দটা থাকবে মানে একদম শেষে যে শব্দটা থাকবে সেটাকে আমরা আগে নিয়ে আসতে হবে। তার মানে হি রোট এ লেটার, এ লেটারকে আমরা আগে নিয়ে আসবো, যেহেতু সবগুলোর সাথে এ লেটার রয়েছে। এ লেটার ওয়াজ রাইটিং, আমরা একটু খেয়াল করবো যে এ লেটার ওয়াজ রাইটিং বাই হিম, তার দ্বারা চিঠি লেখা হয়েছে। এ লেটার ওয়াজ রাইটিং, এ লেটার ওয়াজ রাইটিং বাই হিম। পরটা যদি আমরা খেয়াল করি যে হুইচ অন ইজ এ রিলেটিভ প্রোনাউন, এখানে দিস দ্যাট হো এবং মাই, আমরা জানি যে রিলেটিভ প্রোনাউন গুলো হচ্ছে ডব্লিউ এইচ ও হো এবং ডব্লিউ এইচ আই সি এইচ, এগুলো হচ্ছে আমরা জানি যে রিলেটিভ প্রোনাউন। তাহলে যেহেতু এখানে হুইচ নেই এবং হো রয়েছে তার মানে হো হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমরা কিন্তু একটু খেয়াল করলে কিন্তু এগুলো কিন্তু খুব সহজে সহজে খুব মনে রাখতে পারবো। দি ওয়ার্ক হার্ড সো দ্যাট হি মেনি সাকসেস, সে কঠোর পরিশ্রম করে যাতে সে সফল হতে পারে। সে কঠোর পরিশ্রম করে, সে কঠোর পরিশ্রম করে যাতে সে সফল হতে পারে, এটা হচ্ছে মূলত কমপ্লেক্স সেন্টেন্স। সে কঠোর পরিশ্রম করে যাতে সে সফল হতে পারে, এটা হচ্ছে মূলত কমপ্লেক্স সেন্টেন্স। এখন পরে আমাদেরকে বলছে এটিএম স্ট্যান্ড ফর, এটিএম স্ট্যান্ড হবে অটোমেটেড টেইলার মেশিন, অটোমেটিক টেইলার মেশিন। এখন আমরা চলে আসলাম গণিতের যে অংশটুকু, সেই অংশে চলে আসলাম যে গণিতের যে অংশটুকু। এখন গণিতের অংশে বলছে আমাদেরকে 1 বিঘা সমান কত ফুট। এই 1 বিঘা যে ফুটটা আমরা মূলত ভারত এবং বাংলাদেশে এগুলো একটু বেশি ব্যবহার করা হয়, যে 1 বিঘা সমান কত বর্গ ফুট। আমরা জানি 1 বিঘা সমান সমান 1400 বর্গ ফুট, আমরা জানি 1 বিঘা সমান সমান 1400 বর্গ ফুট। এখানে একটা সূত্র দেওয়া রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার এবং প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখানে হবে আমরা জানি যে এই সূত্রটা হচ্ছে 2a স্কোয়ার প্লাস ভি স্কোয়ারের যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আবার এখানে একটি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল যদি হয় 24 বর্গ সেন্টিমিটার, যদি ভূমি হয় 8 সেন্টিমিটার, তাহলে এর উচ্চতা কত। আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখি যে 24 যদি হয় আমাদের ক্ষেত্রফল, আর আমরা জানি যে একটা ত্রিভুজের যে সূত্রটা হাফ পূরণ ভূমি পূরণ, যদি উচ্চতা সূত্রটা আমরা ব্যবহার করি, উচ্চতা
এটা যদি আমরা ব্যবহার করি তাহলে এই সূত্র অনুসারে আমাদের যেহেতু এখানে কি দেওয়া রয়েছে, ভূমি দেওয়া রয়েছে, তার মানে ভূমিটা আমরা নিয়ে নেই। ভূমি হচ্ছে আমাদের কত, ভূমি ভূমি দেওয়া রয়েছে আমাদের 8, ভূমি দেওয়া রয়েছে কত 8। তার মানে যেহেতু উচ্চতা আমাদের এখানে নাই, তার মানে উচ্চতারে আমরা কি করি, এই সাইডে নিয়ে যাই, উচ্চতা এখানে নিয়ে যাব। এখন উচ্চতা যখন এখানে নিয়ে আসবো, এখন ক্ষেত্রফল যেহেতু আমরা জানি ত্রিভুজকার ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রটা এরকম যে ত্রিভুজকার ক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু আমরা এভাবে সূত্রটা প্রয়োগ করি, তার মানে ক্ষেত্রফল যেহেতু আমাদের দেওয়া রয়েছে, ক্ষেত্রফলটা আমরা এখানে বসিয়ে দেই যে 24। ক্ষেত্রফলটা বসিয়ে দেওয়ার পরে আমরা যদি এটা কাটাকাটি করি, এখন কাটাকাটি করলে আমাদের এটা হয় কত 4। এখন এই উচ্চতাকে আমরা নিয়ে আসি, যেহেতু উচ্চতা আমাদেরকে বের করতে বলছে, তাহলে উচ্চতাটা আমরা নিয়ে আসি। উচ্চতা আমাদের দেওয়া রয়েছে কত, উচ্চতা আমাদের নাই, তার মানে উচ্চতা আমরা বের করতে হবে। উচ্চতা সমান সমান, যেহেতু উচ্চতাকে নিয়ে আসলাম কোথায়, ক্ষেত্রফলের কাছে, তার মানে ক্ষেত্রফল যেখানে ছিল উচ্চতা সেখানে যেহেতু চলে যাচ্ছে, তার মানে উচ্চতার জায়গায় ক্ষেত্রফল চলে যাবে। এখন এখানে কিন্তু আমাদের 4 রয়েছে, 4টা যেহেতু এখানে গুণ আকারে রয়েছে, ও যখন আমরা পরিবর্তন করব তখন গুণ থেকে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তখন হয়ে যাবে ভাগ 24 আর 4। এখন 4 দ্বারা 24কে যখন আমরা কাটাকাটি করব, আমরা জানি যে 4 6 হয় আমাদের 24, আমাদের 4 6 হয় কত 24। এখন আমাদের 4 6 24, 6 আছে অপশন কোথায়, এই 6 আছে এই যে ঘ নম্বরে, যে 6 নম্বর 6 হবে এটির উচ্চতা। এক থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? আমরা মৌলিক সংখ্যা আমরা জানি যে মৌলিক সংখ্যা মূলত হচ্ছে যেই সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, খালি একমাত্র জোড় সংখ্যা হচ্ছে 2 মৌলিক সংখ্যা, আর কোনো জোড় মৌলিক সংখ্যা নাই। আমরা জানি যে মৌলিক সংখ্যার ভিতরে একমাত্র মৌলিক জোড়ে হচ্ছে 2, আর কোনো মৌলিক জোড় সংখ্যা নাই। যেমন হতে পারে, যেমন আমরা একটু যদি খেয়াল করি, 3কে 3 ছাড়া আর কারো দ্বারা ভাগ করা যাবে না। আবার যখন 7 ধরবো, 7কে আমরা 7 ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ করতে পারবো না। এবার এগুলো হচ্ছে মূলত আমরা জানি যে মৌলিক সংখ্যা মানে যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেগুলো বলা হয় মৌলিক সংখ্যা। তার মানে এখানে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হবে কয়টি, 15টি। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হবে 15টি। এখানে লগের একটা অঙ্ক দেওয়া রয়েছে, আমরা জানি যে লগের অঙ্ক খুব সহজ অঙ্ক হয়, আর লগের অঙ্ক একটু আমরা যদি মনোযোগ সহকারে যদি আমরা লগের অঙ্কগুলো করি, তাহলে আমরা কিন্তু লগের অঙ্কগুলো মনে রাখতে পারবো। এখানে রয়েছে কেমন, লগ লগ 3 সমান সমান কত 81, লগ 3 81 এরকম ছিল যে লগ 3 81, লগ 3 81 এটাকে আমরা x ধরে নিলাম। লগ 3 81কে আমরা যখন x ধরে নিলাম, তার মানে আমরা একটু যদি এরকম যদি ভেঙে যদি নিয়ে আসি যে 3x সমান সমান 81, এভাবে কিন্তু আমরা ভেঙে নিয়ে আসতে পারি। আবার x সমান সমান 3x সমান সমান এরকম লিখতে পারি যে 4 এর উপর 3। এখন আমরা এই 3 আর এই 3 যখন বাদ দেব, মানে এই 3 যখন কাটাকাটি করব, তখন আমাদের থাকবে x সমান সমান কত, x সমান সমান আমাদের থাকবে 4। তার মানে 4 রয়েছে অপশন কোথায়, ক নাম্বারে। লগ 381 কত হবে, x সমান সমান যেহেতু আমরা 4 পেয়েছি, আর এটা যেহেতু আমরা এই লগ 381 সমান সমান যেহেতু আমরা 81 x ধরে নিলাম, তার মানে x এর মান যেহেতু আমরা 4 পেয়ে গেলাম, তার মানে সঠিক উত্তর হবে ক। এখানে যদি একটু খেয়াল করি, একটি ক্লাসে ছাত্র এবং ছাত্রের অনুপাত 2:3, যদি মোট 50 জন শিক্ষার্থী থাকে তবে ছাত্রের সংখ্যা কতজন? এখানে যদি একটু খেয়াল করি, আমরা 2 যোগ 3 যখন আমরা এই দুটোকে যোগ করব হবে আমাদের 5। এখন আমরা যদি একটু খেয়াল করি যে যেহেতু আমাদেরকে বলছে ছাত্রের সংখ্যা কত, এখানে আবার একটি ক্লাসে যেহেতু 50 জন শিক্ষার্থী রয়েছে, 50 জন যেহেতু শিক্ষার্থী রয়েছে, তাহলে আমরা যদি এই 50 জনকে 5 দ্বারা 2 দ্বারা ভাগ করি আমাদের কত হয়, তাহলে আমরা যদি কাটাকাটিটা এখন করি, 5 দ্বারা যদি আমরা কাটি, 5 দ্বারা যদি 50 এর কাটি আমাদের কত হয় 5 দশম 50। আমরা জানি যে 50 এর যখন কাটবো 5 দশম 50, আর যখন 5 ধারা যখন আমরা কাটবো 5 দশম 50, আগে আমরা কি করব, এই দুইটাকে যোগ করে নেব। 2 আর 3 অনুপাত দ্বয়ের যোগফল হচ্ছে 5, এবং মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কতজন, 50 জন। 50 জনের ভিতরে এরা ছিল কয়জন, 5 জন। এখন 5 জনের ভিতরে ছাত্র রয়েছে কত পার্সেন্ট, ছাত্র রয়েছে 2%, ছাত্র রয়েছে 2%। এখন 5 দশম 50,
5.50। এখন আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে এখন যদি গুণ করে দিই তাহলে আমাদের সঠিক উত্তরটি চলে আসবে। 10-এর সাথে 2 গুণ করলে আমাদের হয় 10 দ্বিগুণ 20। ক নম্বরে রয়েছে আমাদের 20। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল 8 এবং তাদের গুণফল হচ্ছে 15। আমরা যদি একটু দেখি 2 6 এবং 3 5 4 4 এবং 1 7, এই সংখ্যাগুলো যদি যোগ করি আমরা দেখি 4 4 যখন যোগ করব আমরা 4 4 যোগ করলে আমরা 8 পাবো, কিন্তু আমাদেরকে বলছে গুণফল হওয়া লাগবে আমাদের 15। এখন আমরা যদি 4 4 যদি গুণ করি তাহলে আমাদের হয় কত 16। তার মানে এটাও হবে না। আবার 7 আর 1 যখন আমরা যোগ করব 7 আর 1 আমাদের হয় কত 8, এবং সাথে সাথে যখন আমরা সাথে সাথে যখন 1 গুণ করব হয় কত 7 × 7। তার মানে এটাও আমাদের প্রশ্নের সাথে মিলে নেয়। এবং আমরা যদি এটার সাথে এটা যোগ করি যে 3 আর 3 যোগ 5, 3 যোগ 5 যদি করি হয় কত আমাদের 8। এখন এই 3 এর সাথে 5 যদি আমরা গুণ করি 3 5 হয় কত 15, 3 5 15। যেহেতু আমাদেরকে বলছে যোগফল 8 এবং গুণফল হতে হবে 15, তার মানে যদি আমরা খয়ের যে অপশনটা রয়েছে 3 এবং 5, 3 এবং 5 এর সাথে যোগ করলে হয় 8, আর 3 এবং 5 এর সাথে যখন গুণ করি তাহলে আমাদের হয়ে যায় 15, 3 5 15। তার মানে আমাদের এটা মিলতেছে খ নাম্বার অপশন, সঠিক হবে খ নাম্বার অপশন। একটি কাজের 50% শেষ করতে 5 দিন লাগে, পুরো কাজটি শেষ করতে কত দিন লাগবে? যেহেতু আমাদেরকে দিন বের করতে হবে, আমরা একটু খেয়াল করব যদি আমাদেরকে অপশনে দিন বের করতে বলে তখন আমাদের হাতের ডান সাইডে থাকবে দিনটা, আর যেটা বের করতে বলবে মূলত দিন হোক বা কাজ হোক বা লোক বলুক, যাই বের করতে বলুক, এই অঙ্কগুলো আমাদেরকে যেটা বের করতে হবে সেটা আমাদের সামনে থাকবে। আমাদেরকে বলছে একটি কাজের 50% শেষ করতে 5 দিন লাগে, পুরো কাজটি শেষ করতে কত দিন লাগবে? পুরো কাজ মানে কি 100% কাজ, 50% কাজ শেষ করতে লাগে 50% কাজ শেষ করতে লাগে 5 দিন, আর 100% কাজ শেষ করতে লাগবে 50, 100 গুণ 5। 5 দ্বারা যখন 50 কাটবো 5.50, আর 10 দ্বারা যখন 100 কাটবো 10.100। অপশনে 10 রয়েছে ক নম্বর অপশনে। তার মানে একটি কাজ 50% শেষ করতে 5 দিন লাগলে পুরো কাজটি শেষ করতে লাগবে 10 দিন। এখন একটি ঘড়ি 5% ক্ষতিতে 480 টাকা যদি বিক্রি করা হলে ঘড়িটির ক্রয় মূল্য কত? যেহেতু ক্রয় মূল্য বলছে আমরা সবসময় মনে করব যে ক্রয় মূল্য আমরা শতকরায় নিয়ে নিব সবসময়। যদি ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 100 টাকা হয়, তাহলে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বলছে 5% ক্ষতিতে, তার মানে বিক্রয় মূল্য এখান থেকে 5% কমবে। বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 5 সমান সমান 95 টাকা। এখন বিক্রয় মূল্য অঙ্কটা যখন আমরা করতে যাব যে বিক্রয় মূল্য যদি 95 টাকা হয়, বিক্রয় মূল্য 50 টাকা হলে 95, বিক্রয় মূল্য যদি 95 টাকা হয়, 95 টাকা হয়, ক্রয় মূল্য হবে 100 টাকা। আবার বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য হবে 95, 100। বিক্রয় মূল্য যদি আমাদেরকে বলছে যে 5% ক্ষতিতে 480 টাকা হয় তাহলে গরুটির ক্রয় মূল্য কত? এখন বিক্রয় মূল্য যদি 480 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে আমাদের 95, 100 গুণ 480। এখন আমরা যদি 5 দ্বারা কাটাকাটি করি তাহলে 100 কাটতে পারি এবং 95 কাটতে পারি। আমরা দেখি 5 দ্বারা একদম হাতে ধরে আমরা কাটবো যাতে আমরা বুঝতে সহজ হয়, কাটাকাটিটাও বুঝতে যাতে সহজ হয় আমাদের। 5 দ্বারা যদি 100 কাটি কত হয়? 5 দ্বিগুণ 10, একটা শূন্য থাকে, যেহেতু এখানে একটা শূন্য থাকে এখানে বসে আর একটা শূন্য দিয়ে কাটাকাটি করতে পারি, হয় কত 20। আর যখন এখানে 5 দ্বারা যখন 100 কাটবো হবে কত 20, আর 95 যখন কাটবো 5 দ্বারা 95 কাটলে আমরা দেখি কত হয় 5 কি 5 থাকে কত 4, 5 নং 45, তার মানে 19। 5 দ্বারা এটা কাটলে হয় কত 19। এখানে এখন 19 দ্বারা আমরা 480 কাটতে চেষ্টা করব। 19 দ্বারা আমরা 480 কাটতে চেষ্টা করব। 19 দ্বারা যখন আমরা 480 কাটতে চেষ্টা করব 480,
এখন আমরা 19 যারা যখন 48 গুণ করি আমরা দেখি 19 দুইবার যাবে, 9 দুগুণ 18 যাবে এবং 2 একে 2, 2 আর 1 3, কত 38। যেহেতু 38 এর উপরে আরেকবার নিলে আমাদের বেশি হয়ে যাবে, এই জন্য আমরা দুইবার নিতে পারি। কত হবে আমাদের? হবে 38। 88 মিলে গেল আমাদের 0 এবং এখানে থাকে আমাদের কত 1। এখন এখানে রয়েছে 19 আর এখানে রয়েছে 10। যেহেতু 10 রয়েছে তার মানে 19 দ্বারা 10 আমরা ভাগ করতে পারবো না, তার মানে উপর থেকে আরেকটা সংখ্যা নেব। আমরা যখন আরেকটা সংখ্যা নেব আমাদের হয়ে যাবে কত? হয়ে যাবে আমাদের 100। এখন 19 দ্বারা যদি আমরা 100 এর কাটাকাটি করতে যাই আমরা দেখি 5 বার যায় কিনা, 19 দ্বারা 5 বার যায় কিনা। 5 বার যদি আমরা 19 দ্বারা করি, 5 নং কত 45, 45 এর 5 হাতে আছে কত 4, 5 এ 5, 5 আর 4 হয়ে যায় 9, 5 নং তাহলে 45, 5 নং 45 হাতে আছে আমাদের কত 4 আর 5 এ 5, 5 আর 4 হচ্ছে আমাদের 9, তার মানে 95 এটা যায় কত 5 বার যদি দেই আমরা এটা যাবে 95, থাকবে কত 5, থাকবে আমাদের 5। যেহেতু 5 থাকবে তার মানে এখানে দশমিকের পরে কিছু আসতেছে, আমরা দেখতেছি যে যখন আমরা 19 দ্বারা এটা কাটলাম আমাদের হলো কত 25 এর পরে একটু কিছু আসলো, তার মানে এখানে আমরা 25 আর 20 পেয়ে গেলাম। 25 আর মূলত 20 পেয়ে গেলাম আমরা, 25 আর 20 পেয়ে গেলাম। 0 2 0 0 যদি এটা কাটি হয় কত আমাদের 5 দুগুণা 10, 2 দুগুণা 4, 4 এর একে হচ্ছে 5, 0 0 এখানে পাচ্ছি আমরা 5 মানে 500। তার মানে এখানে আমরা অপশন যদি একটু খুঁজি এখানে কাটাকাটি করলে আমাদের হয় 500, তার মানে আমাদের অপশন একটু সামথিং যদি আর একটু বেশি হবে, কারণ এখানে দশমিকের পরে এই যে আমাদের এখানে 25 এর পরে দশমিকের পরে সামথিং কিছু ছিল, যেহেতু 25 এর পরে সামথিং অল্প কিছু কিছু ছিল তার মানে অল্প কিছু বাড়বে, 500 থেকে অল্প কিছু বাড়বে। যেহেতু 500 পরে বাড়ার পরে ওইরকম কোনো অপশন নাই, এখানে 500 520 রয়েছে, 520 আসবে না কারণ 500 পরে হয়তো অল্প কিছু কিছু আসবে, এজন্য সঠিক উত্তর হবে আমাদের 500 টাকা। এখন মানব দেহে পানির পরিমাণ কত শতাংশ? আমরা কিন্তু এখন একটা বিজ্ঞানের চলে গেলাম, গণিত হয়তো শেষ হয়ে গেছে, সবগুলো গণিতের যতগুলো ছিল আমাদের সবগুলো শেষ, এখন আমরা বিজ্ঞানের ভিতরে চলে গেলাম। মানব দেহের পানির পরিমাণ কত শতাংশ থাকে? আমরা জানি যে মানব দেহে 60 থেকে 70% থাকে পানি। ইলেকট্রন কে আবিষ্কার করেন? ইলেকট্রন কে আবিষ্কার করেন? আমরা জানি যে ইলেকট্রন আবিষ্কার করেন জে জে থমসন। জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। এবং কোন গ্যাসটি গ্রিন হাউস ইফেক্টের জন্য প্রধান দায়ী? আমরা জানি যে কোন গ্যাসটি গ্রিন হাউস ইফেক্টের জন্য প্রধান দায়ী, এটি হবে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী। কম্পিউটারের জনক কে? আমরা জানি যে কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ। কম্পিউটারের জনক হবে চার্লস ব্যাবেজ। এবং প্লেগ রোগের বাহক কোনটি? আমরা জানি যে প্লেগ রোগের বাহক হচ্ছে ইঁদুর। এখানে অপশনে আমরা দেখি যে প্লেগ বাহক, যে প্লেগ রোগটা সেটার বাহক এখানে রয়েছে কিনা, রয়েছে মশা এবং মাছি, কুকুর। আমরা জানি যে ডেঙ্গু মশা কামড়ালে আমাদের হয় কি ডেঙ্গু জ্বর। এখানে বলছে যে প্লেগ রোগের বাহক কোনটি? হবে ইঁদুর। ইঁদুর হচ্ছে প্লেগ রোগের একমাত্র বাহক। ফটোসিনথেসিস প্রক্রিয়ায় উদ্ভিদ কোন গ্যাস গ্রহণ করে? ফটোসিনথেসিস প্রক্রিয়ায় উদ্ভিদ কোন গ্যাস গ্রহণ করে? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। আমরা জানি যে উদ্ভিদ সর্বদাই অক্সিজেন ত্যাগ করে এবং সর্বদাই কি করে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। যেহেতু এখানে গ্রহণ কথা বলা রয়েছে উদ্ভিদের, তার মানে যেহেতু উদ্ভিদের কথা বলা রয়েছে তার মানে কার্বন ডাই অক্সাইডই হবে সঠিক উত্তর। মানবদেহে কোন অঙ্গে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে? মানবদেহে কোন অঙ্গে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে? এখানে রয়েছে যকৃত, অগ্ন্যাশয় এবং থাইরয়েড এবং কিডনি। মানবদেহে কোন অঙ্গে রক্ত শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে? অগ্ন্যাশয়। সূর্য থেকে পৃথিবীর আলো আসতে কত সময় লাগে? আমরা জানি যে 8 মিনিট। এখানে দেখি 8 মিনিট রয়েছে কিনা, ক নাম্বারও 8 মিনিট রয়েছে, খ নাম্বার 8 মিনিট রয়েছে। কিন্তু একটা সেকেন্ডের একটা ব্যাপার রয়েছে যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। এখানে যেহেতু সেকেন্ডের একটা ব্যাপার রয়েছে তার মানে 8 থাকলে যে সেটা উত্তর সঠিক হবে তা না, দুইটা অপশনে কিন্তু 8 রয়েছে। এখানে রয়েছে 30 সেকেন্ড, এখানে রয়েছে 20 সেকেন্ড। সূর্য থেকে পৃথিবী আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছতে। রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি?
আমরা দেখি এখানে ক নাম্বার রয়েছে থার্মোমিটার। আমরা জানি যে জ্বর মাপার যে যন্ত্র সেটাকে বলা হয় থার্মোমিটার, কিন্তু খ নাম্বারে বলা রয়েছে বোম্যানোমিটার। তার মানে রক্ত চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে স্পেক মোম্যান মোম্যানোমিটার হচ্ছে আমাদের রক্তচাপ মাপার যন্ত্র। একটু ভালো করে যদি আমরা একটু খেয়াল করি, এই বানানটা একটু ভালো করে খেয়াল করতে হবে, যেহেতু বানানটার ভিতরে একটু এলোমেলো রয়েছে, বানানটা একটু ভালো করে খেয়াল করি যে স্পেক মো ম্যানোমিটার। কোন ফলটিতে ভিটামিন বি কমপ্লেক্স বেশি থাকে? আম, কলা এবং আপেল ও কমলা কোন ফলটিতে ভিটামিন বি কমপ্লেক্স বেশি থাকে? আমরা জানি যে কলায় ভিটামিন বি কমপ্লেক্স সবচাইতে বেশি থাকে কলায়। আয়োডিনের অভাবে কোন রোগ হয়? আয়োডিনের অভাবে আমাদের গলকণ্ঠ যে রোগটা, সেই রোগটা হয়ে থাকে যে আয়োডিনের অভাবে। তার মানে আয়োডিনের অভাবে কোন রোগ হয়? সঠিক উত্তরটি হবে গলকণ্ঠের অভাবে। গলকণ্ঠ যে রোগটা সেটা কিন্তু আয়োডিনের অভাবে হয়ে থাকে। পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে কোনটি ব্যবহার করা হয়? পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে ব্যবহার করা হয় গ্রাফাইট। পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে ব্যবহার করা হয় গ্রাফাইট। আলোর গতি সবচেয়ে বেশি কোন মাধ্যমে? আলোর গতি সবচেয়ে বেশি হচ্ছে শূন্য স্থানে। জীবের বংশগতির ধারক বা বাহক কোনটি? জীবের বংশগতির ধারক বা বাহক হচ্ছে জিন। জীবের বংশগতির ধারক বা বাহক কোনটি হবে? জিন। জিনের মাধ্যমে জীবের বংশগতি হয়ে থাকে। মানবদেহে কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়? কিডনি, যকৃৎ, মূত্রাশয় এবং অগ্রাশয়। মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে। যকৃতে মানবদেহের ইউরিয়া উৎপন্ন হয়ে থাকে। দাঁত ও হাড়ের প্রধান উপাদান কোনটি? আমরা জানি যে দাঁত ও হাড়ের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম। দাঁত ও হাড়ের প্রধান উপাদান কোনটি? হবে ক্যালসিয়াম। দাঁত ও হাড়ের প্রধান উপাদান হবে ক্যালসিয়াম। শব্দ দূষণ মাপার একক কোনটি? শব্দ দূষণ মাপার আমরা জানি যে ভূমিকম্প নির্ণয়কারী যে যন্ত্র সিসমোগ্রাফ এবং সবগুলো কিন্তু মাপার একটা যন্ত্র রয়েছে। এখানে শব্দ দূষণ মাপার যে একক সেটাকে আমরা বের করতে হবে। শব্দ দূষণ মাপার একক হচ্ছে ডেসিবল। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হবে মিথেন। সবচেয়ে বেশি হালকা মৌল কোনটি? সবচেয়ে বেশি হালকা মৌল কোনটি? হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে বেশি হালকা মৌল। সবচেয়ে বেশি হালকা মৌল কোনটি? সবচেয়ে বেশি হালকা মৌল হবে হাইড্রোজেন। আল্টিমিটার কি পরিমাপ করতে ব্যবহার করা হয়? এখানে কিন্তু আমরা টোটালি কিন্তু 100টা প্রশ্ন কিন্তু এখানে নেওয়া হয়েছে। এর ভিতরে কিন্তু অলরেডি আমরা 70 নম্বর প্রশ্নে কিন্তু চলে আসলাম। তোমরা যদি এ টু জেড আমাদের প্রতিটি যে সাজেশন দেওয়া হয় আর সাজেশনগুলো যদি প্রতিদিন যদি তোমরা যদি খেয়াল করো, যে মডেল টেস্টগুলো যদি খেয়াল করো, এখান থেকে ইনশাআল্লাহ তোমরা মিনিমাম আর না হয় 10-15টা অ্যাভেলেবেল তোমরা কমন পাবা। তখন কিন্তু তোমরা বুঝতে পারবা যে আসলে যে আমাদের যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এগুলো কত গুরুত্বপূর্ণ ছিল এবং কত ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের এগুলো ছিল। আল্টিমিটার কি পরিমাপ করতে ব্যবহার করা হয়? আল্টিমিটার উচ্চতা পরিমাপ করতে ব্যবহার করা হয়। জন্ডিস রোগের প্রধান লক্ষণ কি? আমরা যদি খেয়াল করি, যখন আমাদের জন্ডিস হয় তখন আমাদের শরীর কি হয়ে যায়? হলুদ রং হয়ে যায়। মানে আমাদের হাত পাগুলো এবং মুখমণ্ডল সবগুলো আমাদের একটু হলদে রং হয়ে যায়। তার মানে জন্ডিস রোগের প্রধান লক্ষ্য কি? জ্বর, শরীর হলুদ হওয়া এবং বমি হওয়া এবং ডায়রিয়া হওয়া। জন্ডিস রোগের প্রধান লক্ষণ হচ্ছে শরীর হলুদ হওয়া। ইলেকট্রিক ইস্ত্রি কোন নীতির উপর কাজ করে? তাপীয় প্রভাব। ইলেকট্রিক ইস্ত্রি কোন নীতির উপর কাজ করে? হবে তাপীয় প্রভাব। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? প্রোটিন, লিপিড এবং সেলুলোজ এবং কাইটিন। আমরা জানি যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত হয়ে থাকে। এবং সমুদ্রের পানি পান করার অযোগ্য কেন? আমরা জানি যে সমুদ্রের পানি একটু লবণাক্ত হয়ে থাকে, এই জন্য কিন্তু সমুদ্রের পানিটা পান করা যায় না। আর না হয় কিন্তু সমুদ্রের পানিও পান করা যায়। এখানে বলছে সমুদ্রের পানি পান করার অযোগ্য কেন? ক্ষতিকর রাসায়নিকের জন্য,
জীবাণুর জন্য, অক্সিজেনের অভাব এবং লবণাক্ততার জন্য। সমুদ্রের পানিতে আমরা জানি যে একটু লবণাক্ত হয়ে থাকে সমুদ্রের পানিটা, সেজন্য কিন্তু পান করার অযোগ্য হয়। তার মানে এই সমুদ্রের পানি পান করার অযোগ্য হবে কেন? লবণাক্তর জন্য। সাবমেরিন কিসের নীতিতে চলে? আমরা জানি যে সাবমেরিন মূলত কক্সবাজার এবং পটুয়াখালীতে কিন্তু সাবমেরিন কিন্তু কার্যক্রমগুলো চলে। যে সাবমেরিন কিসের নীতিতে চলে, এখানে বলছে যে কিসের নীতি অনুসরণ করে সাবমেরিন চলে। নিউটনের সূত্র, আর্কিমিডিসের সূত্র এবং প্যাসকেলের সূত্র ও ভয়েল এর সূত্র। সাবমেরিন কিন্তু আর্কিমিডিসের সূত্র মেনে চলে। আমরা জানি যে সাবমেরিন আর্কিমিডিসের নীতি মেনে চলে। এখন যদি আমরা জ্ঞানমূলক যে প্রশ্নগুলো, মূলত জিকের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু এখন আমরা আলোচনা করতেছি। বলতেছে এখানে বাংলাদেশের জাতীয় পাখি কোনটি? বাংলাদেশের জাতীয় পাখি যদি এভাবে বলতো, এখানে বাংলাদেশের জাতীয় গাছ কোনটি? বাংলাদেশের জাতীয় গাছ অনেকে মনে করতেছে যে কাঁঠাল গাছ হতে পারে, যেহেতু আমাদের জাতীয় ফল কাঁঠাল, কিন্তু বাংলাদেশ জাতীয় গাছ হবে আম গাছ। বাংলাদেশের জাতীয় গাছ হবে আম গাছ। আর এখানে বলছে বাংলাদেশের জাতীয় পাখি কোনটি? বাংলাদেশের জাতীয় পাখি রয়েছে দোয়েল, রয়েছে শালিক, কোকিল, ময়না। আমরা জানি যে ময়না অনেক সুন্দরভাবে কথা বলতে পারে এবং অনেক সুন্দরভাবে গান গাইতে পারে। তারপরে শালিক, দোয়েল, কোকিল, কোকিল খুব মধুর সুরে গান গায়, আমরা সেটাও জানি। যদি দোয়েল যদি জানতো যে বাংলাদেশের দোয়েল যে বাংলাদেশের জাতীয় পাখি, তাহলে সে তার যে আচার আচরণ, মানে তার যে চলাফেরা, তখন এরকম আর থাকতো না। তখন তার স্টাইলিস্ট ভাবে সে চলাফেরা করতো, কারণ সে বুঝতে পারতো যে আমি বাংলাদেশের জাতীয় পাখি। কিন্তু আসলে সে জানে না যে সে বাংলাদেশের জাতীয় পাখি। বাংলাদেশের জাতীয় পাখি কোনটি? হবে দোয়েল। সুন্দরবন কত সালে ইউনেস্কো কর্তৃক বিশ্বের ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে? এখানে সুন্দরবন 1997 সালে ইউনেস্কো কর্তৃক বিশ্বের ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে 1997 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রধান সেনাপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জেনারেল আতাউল গনি ওসমানী এবং মেজর জিয়াউর রহমান, জেনারেল শফিউল্লাহ। যখন এই প্রশ্নটা দেখবে, এই বছর যদি এই প্রশ্নটা দেখে, অনেকেই মনে করবে যে হয়তো এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রধান সেনাপতি হয়তো মেজর জিয়াউর রহমানও হতে পারে, কারণ ওইসব বলবে যেহেতু এখন বর্তমানে বিএনপি ক্ষমতায় চলে গেছে, এই জন্য ওখান থেকে একটা রিলেটিভ প্রশ্ন হতে পারে এটা। কিন্তু আমরা মনে রাখতে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রধান সেনাপতি ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রধান সেনাপতি ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী। এশিয়ার হাওয়ে কোন দুটি দেশের মধ্যে সংযোগ স্থাপন করেছে? বাংলাদেশ ও ভারত। এশিয়ার হাওয়ে কোন দুটি দেশের মধ্যে সংযোগ স্থাপন করেছে? বাংলাদেশ এবং ভারত। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সবচাইতে বেশি সীমানা রয়েছে আমরা জানি, আর এই সীমানার মধ্যে একটি সীমানা হচ্ছে হাওয়ের সীমানা। এটা সংযোগ স্থাপন করেছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দেশ কোনটি? আমরা জানি যে বিশ্বের সবচাইতে বড় গণতন্ত্র দেশ হচ্ছে ভারত। এখানে অপশনে রয়েছে যুক্তরাষ্ট্র, ভারত এবং চীন ও রাশিয়া। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ হবে ভারত। অপরাজয়ের বাংলা ভাস্কর্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন অনুষদের সামনে অবস্থিত? বিজ্ঞান অনুষদ এবং কলা অনুষদ ও ব্যবসা শিক্ষা অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ। আমরা জানি যে অপরাজয়ের বাংলা যে ভাস্কর্যটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটি কলা অনুষদে রয়েছে, কলা অনুষদে। ভারত ও শ্রীলঙ্কাকে বিভক্তকারী প্রণালী কোনটি? ভারত এবং শ্রীলঙ্কাকে যে আলাদা করেছে আমরা জানি যে পক প্রণালী। ভারত ও শ্রীলঙ্কাকে বিভক্তকারী প্রণালী হচ্ছে পক প্রণালী। বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য দেশ? আমরা জানি যে এই প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হয়, আর এই প্রশ্নগুলো কিন্তু অনেক সহজ। আমরা 2-3 বার এই প্রশ্নগুলো যদি পড়ি, তাহলে কিন্তু আমাদের এই প্রশ্নগুলো আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আর এই প্রশ্নগুলো থেকে কিন্তু বারবার কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। বাংলাদেশের জাতীয় সংঘের কততম সদস্য দেশ? 136তম সদস্য দেশ বাংলাদেশ জাতিসংঘের। আইসিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইসিসি এর সদর দপ্তর হচ্ছে দুবাইতে। আমরা জানি যে আইসিসি এর সদর দপ্তর হচ্ছে দুবাই। এখানে লন্ডন ও বোম্বাই এবং সিডনি রয়েছে। আমরা এই যে আইসিসি হচ্ছে বর্তমানে
যে ক্রিকেট বিশ্বের সবচাইতে বড় যে সংস্থাটা যেখানে মানে ক্রিকেট বিষয় নিয়ে সবচাইতে উপর মহল যেটা বলা হয় ক্রিকেট বিষয়ক, সেটাই হচ্ছে আইসিসি। এই আইসিসি এর সদর দপ্তর হচ্ছে দুবাইতে। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। প্রশান্ত মহাসাগরে অবস্থিত হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। এশিয়ার ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর সদর দপ্তর কোথায়? এশিয়ার ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ম্যানিলায়। এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর সদর দপ্তর হবে ম্যানিলায়। স্বাধীন বাংলাদেশে প্রথম মুদ্রা কবে চালু হয়? 1971 সালে 16ই ডিসেম্বর। এটা হচ্ছে বিজয় দিবস, আমরা জানি যে 16ই ডিসেম্বর। আর এখানে আমাদেরকে বলছে স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রা কবে চালু হয়। স্বাধীন বাংলাদেশে প্রথম মুদ্রা চালু হয় 4ই মার্চ 1972 সালে। স্বাধীন বাংলাদেশে প্রথম মুদ্রা চালু হয় 4ই মার্চ 1972 সালে। খ নাম্বারটাই হচ্ছে 1972 সালে, 4ই মার্চ যেহেতু দেওয়া রয়েছে, তার মানে খ নাম্বারটাই হবে আমাদের সঠিক উত্তর। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? ইয়াংশি কিয়াং এবং মিসিসিপি এবং নীল নদ। পৃথিবীর দীর্ঘতম নদী হবে নীল নদ। আমরা জানি যে পৃথিবীতে সবচাইতে দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বার্ষিক সভা কোথায় অনুষ্ঠিত হয়? আমরা জানি যে এর আগে ওয়ার্ল্ড ইকোনমিক্স ফোরাম এর বার্ষিক সভা মূলত দাভোসে অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এখন 90 নম্বর প্রশ্নকে বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কোন দুটি এলাকাকে সংযুক্ত করেছে? ঢাকা এবং চট্টগ্রাম, চট্টগ্রাম এবং কক্সবাজার ও চট্টগ্রাম আনোয়ারা, ঢাকা কুমিল্লা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কোন দুটি এলাকাকে সংযুক্ত করেছে? চট্টগ্রামে থেকে এবং আনোয়ারা, যেই চট্টগ্রাম এবং আনোয়ারা এলাকা রয়েছে, সেই দুটো এলাকাকে আমরা জানি যে সংযুক্ত করেছে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। মানে চট্টগ্রাম থেকে আনোয়ারা পর্যন্ত যাওয়া যাবে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দিয়ে। তার মানে চট্টগ্রাম এবং আনোয়ারাই হবে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে নামে যে টানেলটা করা হয়েছে, সংযুক্ত করেছে চট্টগ্রাম এবং আনোয়ারাকে। আমরা জানি যে এই টানেলটি কিন্তু নদীপথে করা হয়েছে, মূলত পানির নিচ দিয়ে। 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? তার মানে যেহেতু 2024 সালের প্রশ্ন, এটা 2024 সালে হয়ে গিয়েছে। 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত এখানে দেওয়া রয়েছে হবে, মানে যেহেতু 24 সাল চলে গেছে, তার মানে 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছে হবে প্যারিসে। 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে যে প্যারিসে। আর এই প্যারিসে আমরা জানি যে সবচাইতে বড় টাওয়ার আইফেল টাওয়ারটি কিন্তু এই প্যারিসে রয়েছে। 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে ওই প্যারিসে। বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী কোনটি? পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র এবং মেঘনা। আমরা জানি যে ব্রহ্মপুত্র এমন একটা নদী যেই নদীটা বিভিন্ন দেশ ঘিরে তারপর বাংলাদেশে এসে পৌঁছেছে, আর এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী। বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র বিভিন্ন দেশ ঘিরে তারপর বাংলাদেশে প্রবেশ করেছে। বিশ্ব 93 নম্বর প্রশ্নে বলছে যে বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? বিশ্ব পর্যটন দিবস হিসাবে 25শে সেপ্টেম্বর, 27শে সেপ্টেম্বর এবং 29শে সেপ্টেম্বর ও 1 অক্টোবর। এখানে যেহেতু বলছে আমাদেরকে বিশ্ব পর্যটন দিবস হবে 27শে সেপ্টেম্বর। 27শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস হিসাবে পালিত হয়। বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? বৃহত্তম মরুভূমি, যখন এখানে আমরা খেয়াল করতে হবে যে বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি। বৃহত্তম মরুভূমি, তাও আবার বিশ্বের বৃহত্তম মরুভূমি হবে সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি হচ্ছে বিশ্বের বৃহত্তম মরুভূমি। সাহারা মরুভূমি বিশ্বের বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি।
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 3:2, 5:3 এবং 10:6। এটা একভাবে লেখা যায়, সেটা হচ্ছে 6 যদি এভাবে দেওয়া থাকে যে 6:3 এভাবে লেখা যায়, আর একটা লেখা যায় 10:6। 10:6 এই দুইভাবে লেখা যায়, যে অপশনে যেটা থাকবে সেটাই আমি দিতে পারি। এখানে আমরা যদি খেয়াল করি, বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত একটা রয়েছে যে 10:6, কিন্তু আরেকটা যদি অন্য নিয়মে যদি লেখা থাকে যে 6:3, তাও সঠিক হবে, কারণ 6 আর 3 যেটা রয়েছে। আর এখানে রয়েছে কি আমাদের বাংলাদেশের জাতীয় পতাকার প্রস্থ ও অনুপাত কত? দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত যেহেতু বলা রয়েছে আমাদের কত, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজি আমরা জানি যে এসডিজির লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি। এসডিজি এর লক্ষ্যমাত্রা 17টি, যা 2030 সালের ভিতরে এই লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজির 15 নম্বর লক্ষ্য কোনটি? 15 নম্বর যে একটা লক্ষ্য রয়েছে, 17টা যে লক্ষ্য, এসডিজির 17টি লক্ষ্যের ভিতরে 15 নম্বর যে লক্ষ্যটি সেটি কোনটি? সেটি হচ্ছে ভূমিরূপ ও বাস্তবতন্ত্র। যেটা এই ভূমিরূপ এবং বাস্তবতন্ত্রে হচ্ছে এই এসডিজির 15 নম্বর লক্ষ্য। এসডিজির 15 নম্বর লক্ষ্যটি হবে ভূমিরূপ ও বাস্তুতন্ত্র। বাংলাদেশের কোন জেলায় ফেনী নদী অবস্থিত? বাংলাদেশের ফেনী জেলায় ফেনী নদী অবস্থিত। বাংলাদেশের কোন জেলায় ফেনী নদী অবস্থিত? ফেনী নদী অবস্থিত বাংলাদেশের ফেনী জেলায়। এখানে বলছে বার্লিন প্রাচীর কবে ভেঙে ফেলা হয়? বার্লিন প্রাচীর কবে ভেঙে ফেলা হয়? আমাদেরকে এখন বের করতে হবে বার্লিন প্রাচীর কবে ভেঙে ফেলা হয়? 1989 সালে। 1989 সালে বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয় আমরা জানি। তাহলে 1989 সাল যেহেতু আমাদের অপশনে রয়েছে, তার মানে বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয় 1989 সালে। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? ক্রিকেট, ফুটবল, কাবাডি, হকি। আমরা যারা বাংলাদেশের জাতীয় খেলা এখনো বুঝতে পারি না যে জাতীয় খেলা কোনটা হবে। অনেকে যদিও পড়ে যদি আমরা মুখস্থ করে রাখি তাহলে তো বুঝতে পারবো যে বাংলাদেশের খেলা হচ্ছে কাবাডি, কিন্তু আমাদের মতে হয়তো কাবাডি এখন পড়ায় কিন্তু বিলুপ্তের কাছাকাছি, কারণ বর্তমানে ক্রিকেটকে নিয়ে আর ফুটবলকে নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ খুব আগ্রহী দেখায় এবং খুব জনপ্রিয়তা রয়েছে। এবং আমরা জানি সবচাইতে জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলায়। তার মানে ক্রিকেট খেলাকেও কিন্তু জাতীয় খেলা হিসাবে নিতে পারতো, কিন্তু এখানে আমাদের বাংলাদেশের জাতীয় খেলা হবে কাবাডি। বাংলাদেশের জাতীয় খেলা হবে কাবাডি। একদম শেষ প্রশ্ন, 100 নম্বর প্রশ্নে আমাদের শেষ প্রশ্ন বলছে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক অপরাধ আদালত কোথায় অবস্থিত? এখানে জেনেভায়, নিউ ইয়র্ক, হেগ এবং রয়েছে রোম। আন্তর্জাতিক অপরাধ আদালত হচ্ছে হেগে অবস্থিত। আন্তর্জাতিক অপরাধ আদালত হেগেই অবস্থিত। ধন্যবাদ ইনোভেশন কোচিং এর সাথে সবাই যুক্ত থাকার জন্য। আবার পরবর্তীতে দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।